হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি বিলে এখন করবে? করতে চাইলে করবো, অসুবিধা নেই, কিন্তু এখন তো খুব একটা বেশি কাজ হয়নি তো। সেটাও সেটাও নাই, না করলে করুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই বিলের পরে তো বেসিক্যালি খুব একটা কাজ হয়নি, আমি সেটাই বলতেছি। হম, আচ্ছা করুক, অসুবিধা নাই, করুক। হম, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা আমি মেল পেয়েছি, আমি এখনো দেখিনি, দেখবো। হম, আর এমনি কাজ তো বন্ধ আছে এখন, তাই না? কারণ এখনো তো প্রায় বেশ কয়েকদিন তো ওয়েদার তো খারাপই দেখা যাচ্ছে। হুম, ঠিক আছে আমার মনে হয়। হুম, আচ্ছা।
হ্যালো হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আমার এখানে নেটওয়ার্ক কিছুটা আপ ডাউন করতেছে এবং আকাশে মেঘও আছে, যে কোনো সময় হয়তো ইলেকট্রিসিটি চলেও যেতে পারে। স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। আমার যতটুকু মনে আছে তোমাদেরকে সম্ভবত মডেল ক্লাসিফিকেশন গুলোই পড়িয়েছিলাম, যে পরে তো আর ক্লাস হয়নি, রোজাতে তোমরা ক্লাস করো নাই বা বন্ধ ছিল, যাই হোক। স্কোপ অফ হাইড্রোলজি কি পড়িয়েছিলাম? স্লাইড পড়িয়েছিলাম স্কোপ অফ হাইড্রোলজি। সম্ভবত স্কোপ অফ হাইড্রোলজি পড়ানো হয় নাই আমার যতটুকু মনে পড়ে। তো এখন দেখো যে স্কোপ অফ হাইড্রোলজি তোমাদেরকে আগেই বলা হয়েছে যে হাইড্রোলজির স্কোপ ভেরি ওয়াইড। এই কথাগুলো আগেই বলা হয়েছিল এবং এখানে স্পেসিফিক কতগুলো পয়েন্টের উপরে কিছু স্কোপ বলা আছে, যদিও হাইড্রোলজির স্কোপ এখানে যা বলা আছে তার থেকেও অনেক বেশি। এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করো। যেমন প্রথমে বলা হচ্ছে যে দি ম্যাক্সিমাম প্রবাবল ফ্লাড the maximum probable flood that may occur at a given site and its frequency. তো এখানে সরাসরি ফ্লাডের কথা বলা হচ্ছে, কিন্তু ফ্লাড ধরো মেনলি হয় এক্সেস রেইনফলের কারণে, আরো বিভিন্ন কারণে ফ্লাড হয়। কোনো কারণে যদি ড্যাম বেড প্রবলেম হয়, যে মনে করো যে কোনো একটা বিশাল রেজার্ভার আছে, সেই রেজার্ভারের ড্যামটা ফেল করে গেল, সেই কারণে ডাউন স্ট্রিমে ফ্লাড হতে পারে। এরকম দেয়ার আর সেভারেল ধরো অকারেন্স বা পসিবিলিটিজ অফ অকারিং ফ্লাড, বা যেমন ড্রেনেজ কনজাংশন বা বলতে পারো যে ইনসাফিসিয়েন্ট ড্রেনেজ সিস্টেম, এক্সেস রেইনফল। অনেক সময় মনে করো যে হাই টাইড ফ্রম বে অফ বেঙ্গল বা এনি রিভার, বিভিন্ন কারণেই ফ্লাড হতে পারে। ফলে এখানে যদিও ফ্লাডের টার্মটা বলা আছে, বাট ফ্লাড হওয়ারও অনেকগুলোই মনে করো যে কারণ আছে, বা ইভেন এক্সেস প্রেসিপিটেশন, এক্সেস ইরিগেশন, অনেক কিছুই ফ্লাড হওয়ার জন্য রেসপন্সিবল। তো এখানে ফ্লাড যেটা হবে সেটা কি পরিমাণ হবে, তাহলে ফ্লাডের সাথে আদার ফ্যাক্টরগুলো অ্যাসোসিয়েটেড, তার মানে যে ফ্যাক্টরগুলো অ্যাসোসিয়েটেড সেই ফ্যাক্টরগুলোও আসলে স্কোপ অফ হাইড্রোলজির আওতায় আসবে। এবং বলা হচ্ছে যে অ্যান্ড ইটস ফ্রিকোয়েন্সি, যেটা
কি ফ্রিকোয়েন্সিতে ঘটবে, যেটা কি ধরো প্রতি বছরে একবার করে ঘটবে, না ধরো প্রতি বছরে ঘটবে, না 2 বছর পরে ঘটবে, না 10 বছর পরে ঘটবে, সেটা যে পাস্ট যে ডেটা আছে সেই ডেটা অ্যানালিসিস করে ডেটার স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার্স নিয়ে সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারি। তোমাদের এই কোর্সেরই শেষের দিকে চ্যাপ্টার গুলোতে ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস আছে, তখন ধরো সেগুলো কিভাবে ফ্রিকোয়েন্সি বের করে সেটা তোমাদেরকে শেখানো হবে। দিস ইজ রিকোয়ার্ড ফর দি সেফ ডিজাইন অফ ড্রেনস। এখন বলা হচ্ছে যে এটা কেন দরকার, এই যে ফ্লাড, যে প্রবাবল ফ্লাড যেটা আমরা এস্টিমেট করলাম সেটা বা তার ফ্রিকোয়েন্সি, সেগুলো আবার কেন দরকার। প্রথম কথা হলো যে এগুলো ঘটার জন্য কি কি উপকরণ দরকার সেগুলো স্কোপের মধ্যে পড়ছে। আবার এটা বের করার পরে এটা কেন দরকার সেটাও তার স্কোপের মধ্যে পড়ছে, এবং সেটা বলা হচ্ছে দিস ইজ রিকোয়ার্ড ফর দি সেফ ডিজাইন অফ ড্রেন। যে একটা যদি ড্রেন ডিজাইন করো, যেমন মনে করো যে তোমাদেরকে যদি এক্সাম্পল দিই, যখন তোমরা সার্ভেইং করো, সার্ভেইং এর একটা ছিল যে ইরিগেশন অ্যান্ড ড্রেনেজ, হ্যাঁ এরকম একটা সার্ভে ছিল, মনে পড়ে? এবং তখন তোমাদেরকে ড্রেন ডিজাইনের বিষয়টি বলা হয়েছিল, তোমরা সেখানে ড্রেন ডিজাইন ধরো করেছ। দেখো এখন পর্যন্ত প্রায় 25 মিনিট চলে গেছে, তোমাদের মাত্র এই 45 জন মতো ছাত্র এন্টার করেছে। তোমাদের তো ক্লাসে খুব একটা বেশি আগ্রহ আছে বলেও মনে হয় না। তোমরা এখন যারা ঢুকেছো তারা ইয়ে করো, চ্যাট বক্সে রোল ঢোকাও ফর অ্যাটেন্ডেন্স। যে প্রায় 25 মিনিট চলে গেছে, মাত্র 46 জন স্টুডেন্ট। যেটা বলা হচ্ছিল যে ড্রেন ডিজাইনের ক্ষেত্রে সেটা ধরো লাগবে। তারপরে ব্রিজ হতে পারে, কালভার্ট হতে পারে, ড্যাম হতে পারে, রিজার্ভার হতে পারে, যে কোনো চ্যানেল হতে পারে, বা যে কোনো ফ্লাড কন্ট্রোল স্ট্রাকচার যেমন স্লুইস গেট বা রেগুলেটর, সেগুলো ডিজাইনের ক্ষেত্রে হতে পারে। তাহলে এখানে যদিও এটা 1 নাম্বার পয়েন্ট, এখানে মাত্র অল্প কয়েকটা কথা, আসলে এই কথাগুলো পুরো কাভার করতে গেলেই মনে করো যে পুরো একটা হাইড্রোলজি কোর্স ইন্ট্রোডিউস করা যাবে। এই জিনিসটুকুই যদি মনে করো ইনকর্পোরেট করা যায়, তাহলে এটা দিয়ে পুরো একটা কোর্স ডিজাইন হয়ে যেতে পারে। যে তোমরা যেমন মনে করো 1 সেমিস্টারে বা 1 টার্মে একটা কোর্স পড়তেছো, এরকম একটা কোর্স এখান থেকেই হবে, এবং এটা আন্ডার গ্রাজুয়েট মাস্টার্স পিএইচডি লেভেলের একটা কোর্স ডিজাইন করা যাবে শুধু এই 1 নাম্বার পয়েন্টের এই স্কোপ গুলো। তার মানে স্কোপ অফ হাইড্রোলজি কত ব্যাপক এখান থেকে সেটা ধরো একটা ধারণা করা যায়। এরপরে 2 নম্বর পয়েন্ট বলতেছে দি ওয়াটার ইল্ড ফ্রম এ বেসিন। দেখো দি ওয়াটার ইল্ড ফ্রম এ বেসিন মানে কোনো একটা বেসিন থেকে কি পরিমাণ ওয়াটার আমরা পেতে পারি। যেমন বড় বড় বেসিন হইতে পারে, বা মনে করো যে যেমন তোমাদেরকে বলা যায় যে সাপোজ হালদা রিভারে যে পানি, বৃষ্টির পানি যে ঢুকে তার বেসিন এরিয়াটা কত, তো সেই মনে করো যে বেসিন এরিয়া আমরা টপোগ্রাফিক ম্যাপ থেকে আমরা বের করতে পারি, বা পুরো হালদা রিভার তার সারাউন্ডিং আমরা যদি সার্ভে করি, তাহলে সার্ভে করার পরে সেই আরএল গুলো বসানোর পরে কন্ট্রোলিং যদি আঁকো, কন্ট্রোলিং আঁকার পরে
আমরা স্লোপ থেকে বলে দিতে পারবো যে এই হালদা রিভারের ক্যাচমেন্ট এরিয়া এই পরিমাণ। তার মানে যে এরিয়া থেকে হালদা রিভারে পানি ঢুকতে পারে সেটা পুরাটাই তার ক্যাচমেন্ট এরিয়া। তাহলে বলা হচ্ছে দি ওয়াটার ইল্ড ফ্রম এ বেসিন। এখন এখান থেকে বলা হচ্ছে যে আবার ইল্ডের ইটস অকারেন্স, তার কোয়ান্টিটি কত, তার ফ্রিকোয়েন্সি কত, এটসেট্রা। And this is necessary for the design of dams, municipal water supply, water power, river navigation, etc. ওয়াটার ইল্ড জানার কেন প্রয়োজন সেটাও আবার বলে দিতেছে যে এটা জানার কারণে আমাদের দরকার যে আমরা যদি কোনো ড্যাম ডিজাইন করতে যাই, একটা রিভারে মনে করো যে ড্যাম দিবা, তাহলে ড্যাম ডিজাইন করতে গেলে রিভারের তো ওয়াটার আছে, আবার যখন রেইনফল হবে তখন তো আবার রিভারে ওয়াটার ঢুকবে। তাহলে কোন এরিয়া থেকে পানি ঢুকবে, কি পরিমাণ পানি হবে, এটা যদি টোটাল যদি জানা না থাকে তাহলে তো মনে করো ড্যাম ডিজাইন করতে পারবে না। তাহলে ড্যাম ডিজাইনের জন্যই মনে করো যে এই ওয়াটার ইল্ড আবার আমাদের জানতে হবে। তারপরে মনে করো যে যদি রিভার ওয়াটারকে যদি ডোমেস্টিক পারপাস বা মিউনিসিপাল পারপাস বা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যদি ব্যবহার করতে চাও, তাহলে সেখান থেকে মনে করো যে ওয়াটার সাপ্লাইটা কতটুকু থাকবে, কোন মাসে কি পরিমাণ, সেটা বের করার জন্য আমাদের লাগবে। যেমন মনে করো যে এই যে কর্ণফুলী ইরিগেশন প্রজেক্ট, যেটা এই মনে করো যে রাঙ্গুনিয়াতে যে ট্রিটমেন্ট প্লান্ট যেটা ওয়াসা বসিয়েছে, তাহলে এখান থেকেও কর্ণফুলী ওয়াটারের যদি আমরা স্টোরেজ এস্টিমেট করতে যাই, তাহলে কর্ণফুলী রিভারের আবার ক্যাচমেন্ট এরিয়া লাগবে তার যদি ইল্ড বের করতে যাও। তারপরে ওয়াটার পাওয়ার, যেমন মনে করো যে কাপ্তাই লেক থেকে আমাদের কি হাইড্রো পাওয়ার প্লান্ট চলে, দেশে যদি ওয়াটার পাওয়ারও যদি জেনারেট করতে চাও তাহলেও মনে করো যে ওয়াটার ইল্ড জানতে হবে। রিভার নেভিগেশন, যে পরিমাণ পানি উইথড্র করলা, এই যে ধরো মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই বা ওয়াটার পাওয়ারের পরে তারপরও আমাদের কিছু পানি রেখে দিতে হবে, যেটা নেভিগেশন পারপাসে ব্যবহার হতে পারে, অথবা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, যেমন বিভিন্ন পশু পাখি আছে তাদের খাবার জন্য পানি রেখে দিতে হবে। একটাকে বলে ডেড স্টোরেজ, যেটা রিভারকে বা যে কোনো ওয়াটার বডিকে বাঁচিয়ে রাখার জন্য একটা সার্টেন লেভেল পর্যন্ত পানি রেখে দিতে হয়। কোনো কোনো জায়গায় 50% রেখে দেয়, কারো রুলে আছে যে হয়তো 1/3 রেখে দেয়, বাট 1/3 নিচে পানি উইথড্র না করাই ভালো। তো সেটা মনে করো যে আমাদের রেখে দিতে হবে। তাহলে এই জাতীয় জিনিসের জন্য আমাদের মনে করো যে ওয়াটার ইল্ড জানার প্রয়োজন আছে। দি গ্রাউন্ড ওয়াটার ডেভেলপমেন্ট এরপরে 3 নম্বর পয়েন্ট হলো দি গ্রাউন্ড ওয়াটার ডেভেলপমেন্ট ফর হুইচ এ নলেজ অফ দি হাইড্রোজিওলজি অফ দি এরিয়া। যে এখানে দেখো যে গ্রাউন্ড ওয়াটার ডেভেলপমেন্ট আমাদের বাংলাদেশে
বলতে পারো যে ড্রিঙ্কিং পারপাস, ইন্ডাস্ট্রিয়াল পারপাস বলো, মিউনিসিপাল পারপাস বলো, ইরিগেশন পারপাস বলো, আমরা প্রায় সবগুলো পারপাসই বলতে পারো যে আমরা গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করি। আমরা পানি উইথড্র করি এবং সেই পানি আমরা নিজেরাও পান করছি, আমরা ইরিগেশনেও দিচ্ছি, ইন্ডাস্ট্রিতেও দিচ্ছি, কারণ আমাদের সারফেস ওয়াটার সোর্স অতটা স্ট্রং না। ফলে আমরা গ্রাউন্ড ওয়াটারের উপরেই বেশি মনে করো যে নির্ভরশীল। তাহলে এই গ্রাউন্ড ওয়াটার ডেভেলপমেন্ট আমাদের প্রয়োজন। এই যদি আমরা গ্রাউন্ড ওয়াটার ডেভেলপমেন্টের দিকে যদি না যাই, আমি যদি উইথড্রয় করতে থাকি, তাহলে এক পর্যায়ে গ্রাউন্ড ওয়াটার শেষ হয়ে যাবে এবং আমরা ধরো পানি শূন্যতাতেই তখন বিভিন্নভাবে ভুগবো। এবং তোমরা বিভিন্ন পেপার পত্রিকায় যদি পড়ে থাকো বা তোমরা খেয়াল করবা, বা আমার আগে লেকচারগুলো তো আমরা বলেছি, আমি বলেছি যে আমাদের বাংলাদেশে অনেক জায়গায়, ইভেন ঢাকা শহরে বছরে প্রায় 2 মিটার পর্যন্ত গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন হচ্ছে। তার মানে প্রতি বছর প্রায় 2 মিটার মতো গ্রাউন্ড ওয়াটার টেবল নিচের দিকে নেমে যাচ্ছে এবং এতে করে বিশাল একটা বলতে পারো যে লেয়ার পানি শূন্য হচ্ছে। এবং এতে করে যদি ভূমিকম্প হয় তাহলে খুব তাড়াতাড়ি আমাদের বেশি ধরনের ক্ষয়ক্ষতি হবে। এই জিনিসগুলো তোমাদেরকে প্রথম দিকেই মনে হয় আমার লেকচারে বলেছিলাম। তাহলে আমাদের গ্রাউন্ড ওয়াটার ডেভেলপমেন্ট প্রয়োজন। তাহলে গ্রাউন্ড ওয়াটার ডেভেলপমেন্ট যদি করতে যাও এমনি তো হবে না। তাহলে গ্রাউন্ড ওয়াটার আমাদের যে সারফেস ওয়াটার, যেটা সারফেস ওয়াটার ইনফিল্ট্রেশন বা পার্কুলেশন আমাদের বাড়াতে হবে। তাহলে যদি পার্কুলেশন বাড়াও, তাহলে পার্কুলেশন কিভাবে বাড়ানো যাবে তার মেকানিজমের দিকে যেতে হবে। তাহলে এটা করার জন্য আমাদের মনে করো যে যেটা জানার দরকার, আমাদের হাইড্রো জিওলজি অফ দি এরিয়া, তার মানে এরিয়া আমাদের হাইড্রো জিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানতে হবে। দ্যাট ইজ দি ফরমেশন অফ দি সয়েল। দ্যাট মিনস আমাদের যে সয়েল লেয়ার গুলো আছে, স্ট্রাকচার গুলো আছে, সেই সয়েল স্ট্রাকচার জানতে হবে। রিচার্জ ফ্যাসিলিটিস জানতে হবে, যে আমাদের কোনো রিচার্জ ফ্যাসিলিটিস আছে কিনা। যেমন এখানে বলা হচ্ছে যে স্ট্রিমস, রেজারভার্স, হ্যাঁ, এই স্ট্রিম, রেজারভার্স বা যে কোনো বলতে পারো যে সম্পি ল্যান্ড, হ্যাঁ, বা মার্সি ল্যান্ড, হ্যাঁ, বা লো ল্যান্ড, এগুলো হলো বলতে পারো যে ন্যাচারাল আমাদের ওয়াটার বডিজ। কিন্তু এছাড়াও আমাদের আর্টিফিশিয়াল আমরা মেকানিজম আমরা করতে পারি টু ইনক্রিজ ইনফিল্ট্রেশন অর পার্কুলেশন টু দি গ্রাউন্ড ওয়াটার টেবল। তারপরে রেইনফল প্যাটার্নটা কেমন, ক্লাইমেট কন্ডিশন কেমন, কপিং প্যাটার্ন কেমন, এক্সেট্রা রিকোয়ার্ড। তার মানে দেখো যে এখানেও গ্রাউন্ড ওয়াটার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে পয়েন্টগুলো এখানে জড়িত আছে, এই পয়েন্টগুলো মনে করো যে বিস্তর পয়েন্ট। ফলে এগুলো যে প্রত্যেকটা পয়েন্ট, একটা একটা পয়েন্ট থেকেই মনে করো যে একটা একটা করে পুরো কোর্স ডেভেলপ করা যাবে, বা একটা একটা বলতে পারো যে পিএইচডি ডিগ্রি দেওয়া যাবে। মানে প্রত্যেকটা পয়েন্টের উপরে একটা একটা করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত হবে খুব ইজিলি, যদি এতটুকুই ইনকর্পোরেট করতে পারে, এইটুকুর উপরে যদি বিস্তর কাজ করতে পারে। Number 4, the maximum intensity of storm and its frequency for the design of drainage project in the area. যে দেখো এই যে আমাদের গতকাল রেইনফল হলো বা আজকেও কোনো কোনো জায়গায় রেইনফল হচ্ছে, তাহলে এই রেইনফলটা যে হচ্ছে কি ইন্টেন্সিটিতে হচ্ছে। তোমরা খেয়াল করবা যে যখন রেইনফল হয় লম্বা সময় ধরে, তখন এক এক সময় এক এক ধরনের ইন্টেন্সিটি, এবং সেটা বুঝতে পারবা যে জাস্ট রেইনফলের দিকে তাকালেই, যে কোনো সময় মনে হবে যে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং কোনো সময় দেখবা যে একদম পিটপিট পিটপিট করে হচ্ছে, কোনো সময় হয়তো একটু 5 মিনিট 10 মিনিট থেমেই গেছে। তো এই যে ধরো যখন মুষলধারে হচ্ছে তখন তার রেইনফল ইন্টেন্সিটি এক ধরনের, এবং যখন টিপ টিপ হচ্ছে তখন ধরো আর এক ধরনের। তাহলে এখন যদি আমরা যে কোনো একটা ড্রেনেজ প্রজেক্ট যদি ডিজাইন করতে চাই, তাহলে আমাদের এই টিপ টিপা বৃষ্টি ধরে মনে করো যে কেউ বললে যে রেইনফল ইন্টেন্সিটি মাত্র 5 মিলিমিটার পার আওয়ার, এই 5 মিলিমিটার পার আওয়ার যদি রেইনফল ইন্টেন্সিটি ধরে কোনো ড্রেন ডিজাইন করো, তাহলে ওখানে বৃষ্টি আসলেই ওই ড্রেন কি হয়ে যাবে, ধরো
আর ক্যারিং ক্যাপাসিটি থেকে বেশি বৃষ্টি হবে, নিয়ার বাই এরিয়া উইল বি ফ্লাডেড। তাহলে আমাদের দেখতে হবে যে 100 বছরের রেনফল ডাটা কালেক্ট করে বা তার থেকে বেশি, দি লঙ্গার দি ডিউরেশন, the safer will be the design. But cost will be more. কারণ যত হেভি ডিজাইন হবে কস্ট তত বাড়বে, নো ডাউট। তাহলে এমনও হতে পারে যে ধরো আমরা যদি 100 বছরের ডাটা অ্যানালিসিস করি, তাহলে হয়তো দেখা যাবে যে আমরা রেনফল ইন্টেন্সিটি হয়তো 100 মিলিমিটার পার আওয়ারেও পেয়ে যেতে পারি, হয়তো কোনো একটা পার্টিকুলার আওয়ারের ক্ষেত্রে। 100 মিলিমিটার পার আওয়ার পাইলে সেই 100 মিলিমিটার পার আওয়ার ধরে যদি ডিজাইন করো, তাহলে আশা করা যায় যে সেই ড্রেন আর ফেল করবে না। মানে প্রবাবিলিটি কম, মানে ফিউচার বা অ্যান্টিসিপেটেড রেনফল যে তার থেকে বেশি হবে না এরকম তো কোনো নিশ্চয়তা নেই, তার থেকেও বেশি হতে পারে। তো যতক্ষণ পর্যন্ত তার থেকে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত সেই ড্রেন ধরো ফেল করবে না। এর জন্য তোমাদেরকে সেকেন্ড ইয়ারে যখন ইরিগেশন প্রজেক্ট ডিজাইন করো, তখন একটা রেনফল ইন্টেন্সিটি তোমাদেরকে দেওয়া ছিল, কাউকে দেওয়া ছিল যে ভ্যালু হয়তো ধরো আমার যতটুকু মনে পড়ে 10 মিলিমিটার, কাউকে 15 মিলিমিটার, কাউকে তারও বেশি, এরকম বিভিন্ন নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া ছিল। কিন্তু অ্যাকচুয়াল যদি ডিজাইন করতে যাও, তাহলে অ্যাকচুয়াল ডিজাইন করার জন্য মানে হিস্টোরিক্যাল ডাটা কালেক্ট করে সেই ডাটা অ্যানালিসিস করে সেখান থেকে আমাদের দেখতে হবে যে রেনফল ইন্টেন্সিটি কত, সেই ম্যাক্সিমাম রেনফল ইন্টেন্সিটি ধরেই ওই এলাকার জন্য মনে করো যে একটা ড্রেনেজ প্রজেক্ট বা ড্রেনেজ নেটওয়ার্ক ডিজাইন করে দিতে হবে। তো এই মোটামুটি ভাবে ধরো স্কোপ অফ হাইড্রোলজি। ফলে এইগুলো দিয়েই তোমাদেরকে যেটা বললাম যে দু একটা কোর্স পুরা হাইড্রোলজির হতে পারে, অথবা প্রত্যেকটা পয়েন্ট দিয়ে একটা করে পিএইচডি ডিগ্রিও দেওয়া যেতে পারে। সেই পরিমাণ মনে করো যে এগুলোর স্কোপ হয়ে গেছে এখানে। তো তোমাদের কাছে এই স্কোপ গুলো ক্লিয়ার কি না বলো, বা কেউ যদি না বুঝে থাকো বা কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এইটা আমরা কোন বই থেকে পড়বো স্যার? এইটা ধরো সবগুলো বইতে আছে মোরালেস, তবে আমি যেটা পড়াচ্ছি মেবি এই স্লাইডটা রঘুনাথে যে হাইড্রোলজি বই আছে এই বইটাই হওয়ার চান্স বেশি, বুঝছো? মানে এই স্লাইডটা। আর এর আগ পর্যন্ত ছিল ইয়ে বইয়ের, ওই ভেন্টি চাও এর বই। আর এই স্লাইড আমার যতটুকু মনে পড়ে এটা রঘুনাথের বইয়ের হওয়ার পসিবিলিটি বেশি। তোমাদের ছাত্রদেরকে একটু তাড়াতাড়ি ক্লাসে এন্টার করতে বলো। আমি কিন্তু একটা নির্দিষ্ট সময়ে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, এরপরে কিন্তু আর কেউ ঢুকলে অ্যাটেন্ডেন্স পাওয়া না। কারণ এখন পর্যন্ত ধরো টাইম চলে গেছে বলতে পারো যে প্রায় 40 মিনিট বা 30 মিনিট টাইম চলে গেছে। তোমাদের ছাত্র মাত্র 47 স্টুডেন্টস এখন পর্যন্ত ঢুকে আছে। এটা তো ঠিক না যে কেউ যদি একেবারে 11th আওয়ারে ক্লাসে ঢুকে তো সে কি ক্লাস করবে আর সে কি অ্যাটেন্ডেন্স পাবে। এটা ধরে নিতে হবে যে ফিজিক্যাল ক্লাস যেরকম সেরকমই। তো ফিজিক্যাল ক্লাসে যেমন মনে করো যে অফলাইনে যেমন 5-7 মিনিট পরে অ্যাটেন্ডেন্স দেওয়া হলে যেমন ঢুকতে দেওয়া হয় না, এখানেও তো সেরকম। এরকম যত নিজেদের মধ্যে যদি ইন্টিগ্রিটি থাকে তাহলেই তো ওই ছেলে ভালো করবে। আমার এরকম সোজা সাবজেক্টে ফেল করা মানে ও আরো অনেক সাবজেক্টেই ফেল করবে। সেটা করে হয়ে গেল স্কোপ অফ হাইড্রোলজি। তাহলে দেখলে যে স্কোপ অফ হাইড্রোলজি আসলে খুব ব্যাপক
এখন মনে করো যে হাইড্রোলজিক্যাল ডেটা, যে এই যে স্কোপ গুলো পড়লাম, এখানে যে হিউজ ধরনের মনে করো যে কথা বলা আছে, ডিজাইন থেকে শুরু করে, রেনফল থেকে শুরু করে, ফ্লাড থেকে শুরু করে, ড্রেনের কথা বলা আছে, গ্রাউন্ড ওয়াটার ডেভেলপমেন্টের কথা বলা আছে, বিভিন্ন ফ্রিকোয়েন্সির কথা বলা আছে, ক্যাচমেন্ট এরিয়ার কথা বলা আছে, তারপরে সয়েল ডাটার কথা বলা আছে। এই যে ধরো অনেকগুলো যে টার্ম বলা আছে, বা ওয়াটার সাপ্লাই বলা আছে, মিউনিসিপ্যালের কথা বলা আছে, গ্রাউন্ড ওয়াটার রিচার্জের কথা বলা আছে, ক্লাইমেটের কথা বলা আছে, তাহলে এগুলো দেখো প্রত্যেকটা জিনিসের জন্য আসলে ডিজাইন করতে গেলে আমাদের ডাটা লাগবে। এবং এই ডাটাগুলো প্রথমে জেনে রাখো যে যত বেশি ডাটার লেন্থ বেশি হবে, সেই ডাটা তত বেশি রিলায়েবল হবে। প্রথম কথা হলো ডাটা কোয়ালিটি তো আছেই, মানে ডাটা জেনারেট করার সময় প্রপার কোয়ালিটি মেনটেন করতে হবে, সেটা তো আছে। এরপরে যত লঙ্গার ডিউরেশনের ডাটা পাবে, সেই ডাটা থেকে ধরো ডিজাইন করো বা যে কোনো জিনিস ফোরকাস্ট করো, যাই করো, সেটার অ্যাকুরেসি তত বাড়বে। এটা প্রথম কথা মনে রাখতে হবে। ফলে যে কোনো হাইড্রোলজিক্যাল প্রজেক্ট ডিজাইন করতে গেলে মানে ওরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নাই, তবে ফ্রম এক্সপেরিয়েন্স বা হাইড্রোলজিস্ট বা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ার, এদের অনেকেরই মনে করো যে সাজেশন হলো যে অ্যাটলিস্ট 12 বছরের ডাটা প্রয়োজন, মানে টু গেট রিলায়েবল রেজাল্ট। অনেক সময় আমরা 1 দিন 2 দিন 5 দিনের ডাটা নিয়ে কাজ করি, এগুলোর আসলে কোনো কনসিস্টেন্সি নাই, রিলায়েবিলিটি খুব কম। মানে যত শর্ট ডাটা হবে রিলায়েবিলিটি বা অ্যাকুরেসি তত কমতে থাকবে। তাহলে এখন হাইড্রোলজিক্যাল যে ডাটাগুলোর কথা বলা হচ্ছে, তাহলে ফর দি অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন অফ এনি হাইড্রোলজি প্রজেক্ট, যেটা স্কোপে আমরা প্রজেক্টগুলো ডিল করলাম, adequate data and length of records are necessary. যে আমাদের ডাটাও অ্যাডিকুয়েট থাকতে হবে, মানে যত ধরনের ডাটা লাগবে সেটাও লাগবে, প্লাস তাদের যত লম্বা লেন্থ সেটা তত বেটার, সেটা বলা হচ্ছে। A hydrologist is often posed with lack of adequate data, কিন্তু আনফরচুনেটলি আমাদের অনেক জায়গায় অ্যাডিকুয়েট ডাটা থাকে না। তো অনেক জায়গায় যখন অ্যাডিকুয়েট ডাটা থাকে না, তখন মনে করো আমরা ডাটা সিনথেসিস করতে পারি, নিয়ার বাই এরিয়া থেকে ডাটা কালেক্ট করে সেখান থেকে এস্টিমেট করেও আগানো যায়। বাট যতক্ষণ পর্যন্ত মানে সেটা আবার মডেল স্টাডি দিয়ে মনে করো যে এর জেনুইনিটি যতক্ষণ পর্যন্ত চেক না করা যাবে, ততক্ষণ পর্যন্ত সেটার উপরে পুরোপুরি রিলাই করা যাবে না। বাবা যতক্ষণ পর্যন্ত ডিজাইন না করবা ততক্ষণ পর্যন্ত ওই ডাটাকে পুরোপুরি রিলায়েবল বলা যাবে না। বাট সেটা আমাদেরকে একটা কনসিডারেশন দিবে যে আমরা এই জিনিস এখানে কনসিডার করে আগাতে পারি। ফলে নিয়ার বাই এরিয়ার ডেটাও অনেক সময় হেল্পফুল এবং খুব ভালো হেল্পফুল, মানে নাই মামার থেকে কানা মামাই ভালো, এরকম একটা ব্যাপার যে আমার কিছুই নাই, যা আছে সেখান থেকে ধরো আগাতে। এখানে মনে করো যে ডাটার মধ্যে প্রথমে বলা হয়েছে যে ক্লাইমেটোলজিক্যাল ডেটা। ক্লাইমেটোলজিক্যাল ডেটা তো বুঝতেছো যে আমাদের যে ওয়েদার ডাটা, এখানে ওয়েদার ডাটার মধ্যে অনেক ডাটা আছে, যেমন প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন, রেনফল তো একই ধরো, রেনফল ডাটা, ইভাপোরেশন ডাটা, কতটুকু ইভাপোরেশন হচ্ছে, তারপরে মনে করো যে সান হিট, কতটুকু আসতেছে, মানে সোলার রেডিয়েশন লাগবে, উইন্ড স্পিড লাগবে, এরকম মনে করো যে হিউমিডিটি ডাটা লাগবে, উইন্ড স্পিড লাগবে, এরকম মনে করো যে রেডিয়েশন ডাটা লাগবে। এরকম ডাটাগুলো এখন আমাদের যে বিএমডি আছে, বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, সেখান থেকে পাওয়া যায়। এছাড়া ওয়াটার বোর্ডের কাছেও এই জাতীয় ডাটা আছে, তাদেরও কিছু স্টেশন আছে। অনেক ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন তাদের কিছু মনে করো যে স্টেশন আছে, যেমন মনে করো যে চিটাগং এয়ারপোর্ট অথরিটির মনে করো যে নিজস্ব
স্টেশন আছে। এখন অনেকের কাছেই মনে করো যে ডাটাগুলো আছে। তারপরে হাইড্রোমেট্রোলজিক্যাল ডেটা লাইক টেম্পারেচার, উইন্ড ভেলোসিটি, হিউমিডিটি, এগুলো ক্লাইমেটোলজিক্যাল ডাটার সাথে ইনকর্পোরেটেড। প্রেসিপিটেশন রেকর্ড সেটাও বললাম, যেমন স্ট্রিম ফ্লো রেকর্ডস, যে একটা মনে করো যে রিভারে কি পরিমাণ ওয়াটার ফ্লো হচ্ছে সেই রেকর্ড গুলো যেমন বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে আছে। সিজনাল ফ্লাকচুয়েশন অফ গ্রাউন্ড ওয়াটার টেবল অর পিজোমেট্রিক হেড, এগুলো মনে করো যে হয়তো আমাদের যে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং আছে তাদের কাছে এই ডাটা আছে, কারণ তারা যেহেতু দেশের বিভিন্ন জায়গায় মনে করো যে গ্রাউন্ড ওয়াটার তারা উইথড্র করতেছে বা টিউবওয়েল সিঙ্কিং করতেছে, ফলে তাদের কাছে মনে করো যে এই ডেটাগুলো আছে। তারপরে ইভাপোরেশন ডাটাও ওই যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের কাছে আছে। ক্রপিং প্যাটার্ন, ক্রপস অ্যান্ড দেয়ার কনজাম্পটিভ ইউজ, এগুলো ইরিগেশন ডিপার্টমেন্টের কাছে আছে। ওয়াটার কোয়ালিটি ডেটা অফ সারফেস স্ট্রিম অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, এটাও মনে করো যে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর কাছে আছে, বা অনেক সময় বিভিন্ন ওয়াসাগুলোর কাছে আছে, বা সিডিএ এর কাছে থাকতে পারে। আর ডিএ এরকম মনে করো যে রাজুক এরকম অর্গানাইজেশনের কাছেও কিছু ডাটা থাকবে। জিওমরফোলজিক্যাল স্টাডিজ of the basin, like area, shape and slope of the basin, mean and median elevation, mean temperature, টেম্পারেচারের কথা আগে বলা হচ্ছে, আদার ধরো physiographic characteristics of the basin, stream density, drainage density, tanks, reservoirs, এগুলো মনে করো যে হয়তো ওয়াটার বোর্ডের কাছেও আছে, বা আমাদের যে জিওলজিক্যাল ডিপার্টমেন্ট আছে, জিএসবি, জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ, তাদের কাছে আছে। এছাড়াও মনে করো যে হয়তো কিছু ডাটা ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং IWM এর কাছে আছে, সিইজিআইএস এর কাছে আছে, তারা যেহেতু কাজ করে তারাও বিভিন্ন অর্গানাইজেশন থেকে কালেক্ট করে, তাদের কাছেও কিছু ডাটা আছে। এরপরে মনে করো যে হাইড্রোমেট্রোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দি বেসিন, এর মধ্যে যেমন আছে অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল, AAR, অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল, লং টার্ম প্রেসিপিটেশন, এক্সপ্রেস অ্যাভারেজ ওভার দি বেসিন ইউজিং আইসোহাইটস এন্ড সেভারেল আদার মেথডস। এগুলো ধরো আমরা যখন রেনফল চ্যাপ্টার পড়াবো তখন ডিটেলস এই জিনিসগুলো তোমাদেরকে পড়ানো হবে। তো এই ডাটাগুলো মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের কাছে আছে। ডেপথ এরিয়া ডিউরেশন, ডেড কার্ভস তোমাদেরকে পড়ানো হবে প্রেসিপিটেশন চ্যাপ্টারে, যে হাউ টু ডিরাইভ ডেপথ এরিয়া ডিউরেশন কার্ভস ফর ক্রিটিক্যাল স্টর্মস। তারপরে আইসোহেটাল ম্যাপস, আইসোহেটস মে বি ড্রন ফর লং টার্ম প্রেসিপিটেশন, আইসোহেটাল ম্যাপসও তোমাদেরকে প্রেসিপিটেশন চ্যাপ্টারে পড়ানো হবে। তো এরকম মনে করো যে যেমন ক্রপিং প্যাটার্ন, ক্রপস অ্যান্ড দেয়ার সিজনস, এগুলো ইরিগেশন ডিপার্টমেন্টের কাছে আছে। ডেইলি, মান্থলি, অ্যানুয়াল ইভাপোরেশন ফ্রম ওয়াটার সারফেসেস ইন দি বেসিন, এগুলোও মনে করো যে বললাম বিডব্লিউ বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের কাছে আছে। ওয়াটার ব্যালেন্স স্টাডিজ অফ দি বেসিন, তো যে কোনো একটা এরিয়া যদি ওয়াটার ব্যালেন্স স্টাডি করো তাহলে আগের যে ডাটাগুলো বলা হলো এই ডাটাগুলো নিয়েই আমাদের স্টাডি করতে হবে। ফলে আমাদের আগে ওয়াটার ব্যালেন্স ইকুয়েশন জেনারেট করতে হবে, যে প্রজেক্ট সেই প্রজেক্টের রিকোয়ার্ড ওয়াটার ব্যালেন্স মনে করো যে ইকুয়েশন জেনারেট করতে হবে। সেই ইকুয়েশন গুলোকে ফুলফিল করার জন্য যে ডাটা লাগবে সেই ডাটাগুলো মেনলি আগে যে ডাটাগুলোর কথা বলা হলো, মেনলি সেগুলো থেকে ডাটাগুলো চলে আসবে। ফলে এগুলো ইন্ডিভিজুয়াল বলতে পারো যে ইকুয়েশনের উপরে ডিপেন্ড করবে যে আসলে কোন ডাটা লাগবে আর কোন ধরনের ইকুয়েশন ব্যবহার করছো সেটার উপরে। তারপরে chronic problems in the basin due to flood menacing river or silt menacing river, যেগুলো রিভার মনে করো যে অল্প বৃষ্টিতেই মনে করো যে ফ্লাডিং হয়ে যায়, তার মানে তার ক্যারিং ক্যাপাসিটি কম, বা সিল্টেশন হয়ে যায়। যেমন আমাদের বাংলাদেশের প্রায় সবগুলো রিভারই সিল্টেশন হচ্ছে, পদ্মা বলো, যমুনা বলো, ব্রহ্মপুত্র বলো, এগুলো সিল্টেড আপ হতে হতে অবস্থা কাহিল। এবং যেহেতু সিল্টেড হয়ে গেছে তার ক্যারিং ক্যাপাসিটি কমে গেছে, এখন অল্প বৃষ্টিতেই বা ট্রান্সবাউন্ডারি অল্প ফ্লোতেই আমাদের দেশে ধরো এখন খুব ফ্রিকুয়েন্ট ফ্লাড হচ্ছে।
তারপরে সয়েল কনজারভেশন অ্যান্ড মেথডস অফ ফ্লাড কন্ট্রোল। এরকম মনে করো যে হিউজ হিউজ জিনিস আমাদের রয়ে গেছে, ফলে এগুলো ডাটা রিলেটেড এবং তার স্কোপ রিলেটেড। তো এখন পর্যন্ত যতখানি তোমাদেরকে পড়ানো হলো, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। যদি না থাকে এরপরে আর একটা টপিক আছে যে হাইড্রোলজিক ইকুয়েশন, যে একটু আগে যেটা বললাম যে ওয়াটার ব্যালেন্স ইকুয়েশন, যেমন এই যে ওয়াটার ব্যালেন্স ইকুয়েশন, ওয়াটার ব্যালেন্স স্টাডিজ অফ দি বেসিন, এটা করতে গেলে আমাদের হাইড্রোলজিক ইকুয়েশন লাগবে। হাইড্রোলজিক ইকুয়েশন এখানে সিম্পল ফর্মে বলা আছে যে আই ইনপুট সমান আউটপুট প্লাস চেঞ্জ ইন স্টোরেজ। এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, মানে আই ইকুয়ালস ও প্লাস ডেল্টা এস। আই হলো ইনফ্লো, ও হলো আউটফ্লো, আর ডেল্টা এস হলো চেঞ্জ ইন স্টোরেজ। তো এটা খুব সিম্পল ইকুয়েশন, বা এটা বলতে পারো যে জাস্ট তোমাদেরকে ফিজিক্যালি বা রেশনালি বোঝানো হচ্ছে যে আই ইকুয়াল টু ও প্লাস ডেল্টা এস বা মাইনাস ডেল্টা এস। কিন্তু এই যে আই ইনফ্লো যতগুলো হবে সবগুলো ইনফ্লো যোগ করতে হবে, আউটফ্লো মানে যতগুলো মনে করো যে প্রবাবিলিটি বা পসিবিলিটি আছে যে পানি নিঃশেষ হবে বা শেষ হবে বা ব্যবহার হবে, সেই আউটফ্লো গুলো ব্যবহার করতে হবে। এরপরে চেঞ্জ ইন স্টোরেজ মানে কতটুকু আমাদের যোগ বা বিয়োগ হলো সেটা বের করতে হবে, বা লস হলো সেই জিনিসটা আমাদের দেখতে হবে। তো এটা খুব সিম্পল ইকুয়েশন যে আই ইকুয়ালস ও প্লাস ডেল্টা এস, এবং এটাই মনে করো যে একটা রেজার্ভারের ক্ষেত্রে এক ধরনের ইকুয়েশন হবে, একটা ক্যাচমেন্ট এরিয়ার ক্ষেত্রে আরেক ধরনের ইকুয়েশন হবে, একটা রিভারের ক্ষেত্রে আরেক ধরনের ইকুয়েশন হবে। ফলে এটা বলতে পারো যে প্রজেক্ট টু প্রজেক্ট এর বলতে পারো যে ব্যাপ্তি বাড়তে থাকবে। মাথায় রাখতে হবে যে আমাদেরকে কি পরিমাণ আমরা ইনফ্লো পাচ্ছি, সবগুলো ইনফ্লো আমাদের ইনকর্পোরেট করতে হবে, দ্যাট ইজ আই, এবং কতগুলো আউটফ্লো হচ্ছে সবগুলো আউটফ্লো যোগ করলে সেটা হলো আমাদের ও, এবং এরপরে আমাদের যে চেঞ্জ ইন স্টোরেজ যেটা বা আই মাইনাস ও অনেক সময় সেটা করে হলো আমাদের চেঞ্জ ইন স্টোরেজ। যেমন মনে করো যে একটা এক্সাম্পল যদি দিই, যে মনে করো যে আজকে যে কেউ যদি সয়েল টেস্ট করো, যে মনে করো যে ময়েশ্চার কন্টেন্ট পেলে মনে করো যে আমাদের চুয়েটের কোনো এক জায়গায় যেহেতু কাল থেকে বৃষ্টি হয়েছে, মনে করো যে 90% ময়েশ্চার কন্টেন্ট পেলে। এখন আগামীকাল যদি সেটা আবার টেস্ট করো ওই জায়গারই মাটি নিয়ে, আগামীকাল যদি সেটা 90% না হয়ে যদি 70% হয়ে যায়, তার মানে এটা মাইনাস ডেল্টা এস চেঞ্জ হয়ে গেল, যা ছিল তার থেকে কমে গেছে। বাট কাল যদি আবার 95% হয়ে যায় তাহলে সেটা বেড়ে গেল, তখন এই চেঞ্জটা প্লাস হবে। এরকম ধরো এক্সাম্পল। তো এই পর্যন্তই এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টার আসলে ভাস্ট, তোমরা প্রথম থেকেই বুঝতে পারছো, এবং তোমাদেরকে আমি প্রথমেই বলছিলাম যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার তোমাদেরকে পড়ানো শেষ হওয়া মানে তোমাদের আসলে হাইড্রোলজি 80% বা 70% কোর্স শেষ হয়ে যাওয়া। তার মানে পুরো হাইড্রোলজির যে কনসেপ্ট, যে নলেজ, যে থিম, যে ফর্মে বলো না কেন, বা তার আউটপুট, সবকিছুই তোমাদেরকে এই চ্যাপ্টারে আসলে এক্সপ্লেন করা হয়ে গেল। এখন চ্যাপ্টার টু চ্যাপ্টার আমরা মানে স্পেসিফিক ওয়েতে কতগুলো জিনিস পড়বো, বাট ওভারঅল হাইড্রোলজি সম্পর্কে যে নলেজ, সেই নলেজ তোমাদেরকে পুরোপুরি দেওয়া হয়ে গেছে এখন পর্যন্ত। তার মানে তোমরা এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারো, বলতে পারো যে হ্যাঁ এখন তোমরা হাইড্রোলজিস্ট হয়ে গেছো। তো ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের ক্লাস এখন শেষ, এখন নেক্সট ব্যাচ ঢুকবে।